স্বভাবগতভাবে প্রায় সকল মানুষ সবসময়ই ভবিষ্যতের কথা ভাবেন। আগামীকাল কি হবে এই প্রশ্নটাই যেন আমাদের প্রতিটি সিদ্ধান্তের পেছনে লুকিয়ে থাকে। কেউ সঞ্চয় করেন টাকা, কেউ জমান জমি, কেউ বিনিয়োগ করেন ব্যবসায়, আর বহু মানুষ জমান স্বর্ণ। কারণ স্বর্ণ শুধু একটি ধাতব বস্তু নয়, এটা নিরাপত্তার প্রতীক, অস্থির সময়ের ভরসা, অনিশ্চিত ভবিষ্যতের জন্য এক টুকরো নিশ্চয়তা। শতাব্দীর পর শতাব্দী ধরে যুদ্ধ, মুদ্রাস্ফীতি, অর্থনৈতিক সংকট সবকিছুর মাঝেও একটি জিনিস তার মূল্য ধরে রাখে, আর তা হলো স্বর্ণ। কারণ ব্যাংক দেউলিয়া হতে পারে, কমে যেতে পারে মুদ্রার মূল্য, পুঁজিবাজার ধসে পড়তে পারে, কিন্তু হাজার বছর ধরে প্রমাণিত সত্য হয়ে স্বর্ণ টিকে রয়েছে। আজকের প্রতিবেদন ব্যক্তি পর্যায়ে স্বর্ণের সংগ্রহ বা হিসেব নিয়ে। কেন কোটি কোটি মানুষ স্বর্ণ জমিয়ে রাখে? কোন দেশের মানুষের হাতে সবচেয়ে বেশি স্বর্ণ রয়েছে? আবার মানুষ কি সত্যি নিরাপত্তার জন্য স্বর্ণ জমায়, নাকি এটি ঐতিহ্য, অভ্যাস আর মানসিক স্বস্তির এক মিশ্র প্রতিফলন? এই সব প্রশ্নের উত্তর খুঁজব ধাপে ধাপে। চলুন শুরু করা যাক, আমার সঙ্গেই থাকুন। পৃথিবী জুড়ে বৃহৎ উৎসব ঈদ, পূজা, বড়দিন, বুদ্ধ পূর্ণিমা। কোটি কোটি মানুষের সাধ্যমতো একটা বাজেট থাকে এই উৎসবগুলোকে ঘিরে। এছাড়া জন্মদিন, গায়ে হলুদ, বিয়ে সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠান কেবল মানুষের মিলন মেলা নয়, এটা ইতিহাস, ঐতিহ্য, মর্যাদা আর সম্পদের এক অনন্য প্রদর্শনী। বিশেষ করে এশিয়া অঞ্চলের দেশগুলোতে সামাজিক অনুষ্ঠানে আত্মীয় স্বজন ও প্রিয়জনদের সোনার অলংকার বা উপহার দেয়া একটা বিশেষ রেওয়াজও বলা হয়। স্বর্ণের উপহার দেয়া শুধু ভালোবাসার বহিঃপ্রকাশ নয়, নিরাপত্তা আর পরিবারের সম্মানের প্রতীকও। এই যেমন 2022 সালে ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানি তাঁর যমজ নাতি নাতনিদের 300 কেজি স্বর্ণ দেওয়ার কথা জানান। আবার 2024 সালে আম্বানি পুত্র আনন্দ আম্বানি মুম্বাইয়ের বিখ্যাত গণেশ মূর্তি লালবাগ চা রাজার মুকুটে 20 কেজি স্বর্ণ দিয়ে সজ্জিত করেছিলেন। এছাড়াও কয়েক বছর আগে চীনের এক কনেকে বরপক্ষ 60 কেজি সোনার অলংকার দিয়েছিল। তবে সামাজিক অনুষ্ঠানে শুধু ধনী বা বড় লোকেরাই স্বর্ণালংকার দেন তা নয়, প্রায় প্রতিটি মানুষই নিজেদের সামর্থ্য অনুযায়ী প্রিয়জনকে এই উপহার দিয়ে থাকেন। চলমান বৈশ্বিক মন্দা, বিপদকালীন পরিস্থিতি বা চরম অনিশ্চয়তা দেখা দিলে ভবিষ্যতের আশ্রয় বা নিরাপত্তার জন্য মানুষ গচ্ছিত রাখেন। এটা যেমন ঠিক, তেমনি সামাজিক অনুষ্ঠান বা বিশেষ দিনের উপহার সামগ্রী হিসেবে ব্যক্তি পর্যায়েও মানুষের কাছে স্বর্ণ জমা হয়। তাই বলা যায়, শুধু নিরাপত্তার জন্যই মানুষ জমায় না, ঐতিহ্যগতভাবেও মানুষের হাতে স্বর্ণ চলে আসে। তবে এটাও ব্যক্তি পর্যায়ের সোনা বলা যায়। গোটা বিশ্ব একটা অস্থির অবস্থার মধ্যে রয়েছে। বেশিরভাগ দেশের বৈদেশিক রিজার্ভ ঝুঁকিতে, রক্ষা পাচ্ছে না পুঁজিবাজার, বন্ড, মুদ্রাও। তবে অর্থনীতিতে বলা হয়, এমন অবস্থায় পরিস্থিতি যতই খারাপ রূপ ধারণ করুক না কেন, স্বর্ণের রূপ একই থাকে, আর তা হচ্ছে স্বর্ণ তার মূল্য ধরে রাখে। এই ধাতব বস্তুটি তত নিরাপদ থাকে মন্দা যত গভীর হয়। তাই বিশ্বের বিভিন্ন দেশ, এমনকি ক্ষমতাধর রাষ্ট্রগুলোর কেন্দ্রীয় ব্যাংক তাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করতে বা বিকল্প হিসেবে স্বর্ণের মজুদ বাড়াচ্ছে। আবার একটা দেশে সরকারিভাবে বা কেন্দ্রীয় ব্যাংকে যে স্বর্ণ মজুদ থাকে তারও বহুগুণ বেশি স্বর্ণ ওই দেশের জনগণের কাছে থাকে। এবার দেখব কোন দেশের মানুষের হাতে সবচেয়ে বেশি স্বর্ণ রয়েছে। কোন দেশের মানুষের কাছে সবচেয়ে বেশি সোনা রয়েছে এটার সরাসরি আন্তর্জাতিক বা সরকারিভাবে স্বীকৃত কোনো র্যাঙ্কিং নেই। কোনো সংস্থা কোনো তালিকাও প্রকাশ করে না। যেটা প্রকাশ করা হয় তা হলো কেন্দ্রীয় ব্যাংক বা সরকারের রিজার্ভ, কিন্তু সেটা ব্যক্তিগত মালিকানা নয়। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে ব্যক্তি পর্যায়ের সবচেয়ে বেশি সোনা কোন দেশে আছে? এই অনুমান বা হিসেবটা বের করা হয় কিভাবে? এই ধারণাটা করা হয় কয়েকটি বিষয় থেকে। এর মধ্যে উল্লেখযোগ্য ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের চাহিদা। তারা প্রতি বছর একটা হিসেব দেখায় কোন দেশ অলংকারের জন্য কত টন স্বর্ণ কিনে থাকে এবং শিল্প খাতে কত ব্যবহার ইত্যাদি। যদি কোনো দেশে বছরের পর বছর গয়নার পাশাপাশি বিনিয়োগ হিসেবে প্রচুর স্বর্ণ কেনা হয়, তাহলে ধরে নেওয়া হয় সেগুলো মূলত ব্যক্তিগত মালিকানায় গেছে। উদাহরণ হিসেবে বলা যায়, চীন ও ভারত বহু বছর ধরে শীর্ষ স্বর্ণভোক্তা দেশ। এর বড় অংশ গয়না ও ব্যক্তিগত বিনিয়োগে যায়। এছাড়া জাতিসংঘের বাণিজ্য ডেটাবেজ বা কাস্টমস ডেটা থেকে জানা যায় একটি দেশ বছরে কত টন স্বর্ণ আমদানি করেছে এবং বিগত বছরগুলোতে মোট আমদানির হিসেব। যদি একটি দেশ 30 থেকে 40 বছর ধরে বিপুল পরিমাণ স্বর্ণ আমদানি করে এবং তা রপ্তানি না করে, তাহলে সেটি দেশের ভেতরে জনগণের কাছে জমা আছে বলে ধরে নেওয়া হয়। তাহলে এবার দেখি কোন দেশের মানুষের কাছে সবচেয়ে বেশি সোনা রয়েছে।
অর্থ বাণিজ্য নিয়ে বিশ্লেষণমূলক সাইট দ্য গোল্ড স্ট্যান্ডার্ডের তথ্য অনুযায়ী ব্যক্তি পর্যায়ে বেশি সোনা থাকা দেশের তালিকায় 7 নম্বরে অবস্থান করছে সুইজারল্যান্ড। দেশটির অর্থনীতি আস্থা নির্ভর ও স্থিতিশীল। তাদের রাজনৈতিক নিরপেক্ষতা অর্থনীতিকে করেছে নিরাপদ ও আকর্ষণীয়। সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের বাইরে বেসরকারি পর্যায়ে অর্থাৎ মানুষের কাছে 265 টন স্বর্ণ রয়েছে। তালিকার 6 নম্বরে রয়েছে অস্ট্রিয়া। দেশটি একটি উন্নত উচ্চ আয়ের শিল্পোন্নত দেশ। এটি ইউরোপীয় ইউনিয়নের অন্যতম স্থিতিশীল ও শক্তিশালী কল্যাণ রাষ্ট্র ব্যবস্থা অনুসরণ করে। শক্তিশালী সামাজিক নিরাপত্তা ব্যবস্থা, উন্নত স্বাস্থ্যসেবা ও শিক্ষা ব্যবস্থা রয়েছে। ভিয়েনা নিয়মিতভাবে বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহরগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচিত। তারপরও দেশটির মানুষের হাতে রয়েছে প্রায় 390 টন সোনা। তালিকার 5 নম্বরে রয়েছে তুরস্ক। দেশটির অর্থনীতি অবকাঠামো ও ভৌগোলিক সুবিধা নির্ভর। পর্যটনে ঢের এগিয়ে থাকা তুরস্ক ইউরোপ ও এশিয়ার সংযোগস্থলে অবস্থান দেশটিকে কৌশলগত বাণিজ্যিক কেন্দ্র বানিয়েছে। বিশ্বজুড়ে চলা অর্থনৈতিক মন্দায় দেশটি যেমন সরকারিভাবে সোনার মজুদ বাড়িয়েছে, তেমনি বেসরকারি পর্যায়েও মানুষের হাতে রয়েছে 5000 টন গোল্ড। স্বর্ণ কেনা ও তা মজুত করে রাখা সবচেয়ে বড় দেশ যুক্তরাষ্ট্র। বলা হয় বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ। প্রযুক্তি, আর্থিক সেবা খাত, অস্ত্র ও প্রতিরক্ষা, বিনোদন সহ প্রায় প্রতিটি খাতে অন্য যে কোনো দেশের থেকে বহুদূর এগিয়ে যুক্তরাষ্ট্র। গোটা বিশ্বে তাদের প্রভাব টিকিয়ে রাখতে অন্যান্য খাতের মতো আপদকালীন পরিস্থিতি এড়াতে স্বর্ণ মজুদেও দেশটি অনেক এগিয়ে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ব্যক্তি পর্যায়ে থাকা স্বর্ণের তালিকায় 4র্থ সর্বোচ্চ দেশ। তাদের জনগণের কাছে প্রায় 7000 টন স্বর্ণ রয়েছে। তালিকার 3 নম্বর দেশটি জার্মানি। বলা হয় ইউরোপের অন্যতম বড় অর্থনীতির দেশ। ভারী যন্ত্রপাতি ও অটোমোবাইল শিল্পে জার্মানি বিশ্বে বরাবরই লিডিং পজিশনে রয়েছে। $4 ট্রিলিয়ন জিডিপি তাদের। দেশটির কেন্দ্রীয় ব্যাংকে যেমন পর্যাপ্ত স্বর্ণ মজুদ আছে, তেমনি জার্মানিতে ব্যক্তি পর্যায়ে বা বেসরকারিভাবেও প্রায় 9100 টন সোনা রয়েছে। ভারতকে বলা হয় জনসংখ্যা নির্ভর, দ্রুত বিকাশমান ও সম্ভাবনাময় অর্থনীতির দেশ। বিশাল অভ্যন্তরীণ বাজার দেশটিকে বানিয়েছে বিশ্বের বৈশ্বিক প্রবৃদ্ধির চালিকা শক্তি। ভারত বিশ্বের 2য় বৃহত্তম বেসরকারি স্বর্ণধারী দেশ হিসেবে তার অবস্থান ধরে রেখেছে। দেশটির বিভিন্ন পরিবারের কাছে প্রায় 25,000 টনের বেশি স্বর্ণ রয়েছে, যা যুক্তরাষ্ট্র, জার্মানি, ইতালি, ফ্রান্স ও রাশিয়া এই দেশগুলোর সম্মিলিত সরকারি রিজার্ভের চেয়েও বেশি। ভারতের এই বিপুল সঞ্চয়ের পেছনে রয়েছে গভীর সাংস্কৃতিক ঐতিহ্য, যেখানে স্বর্ণ একাধারে অলংকার, আর্থিক নিরাপত্তা এবং প্রজন্মগত বীমা হিসেবে বিবেচিত। চীনকে বলা হয় বিশ্বের 2য় বড় অর্থনীতির দেশ। দ্রুত সম্প্রসারণশীল, উৎপাদনমুখী ও রাষ্ট্র নিয়ন্ত্রিত নীতি দেশটির অর্থনীতিকে শৃঙ্খলার মধ্যে রেখেছে। আর অবকাঠামো ও প্রযুক্তিতে বিনিয়োগ দেশটির আর্থিক খাতকে দীর্ঘমেয়াদে শক্তিশালী করেছে। একই সঙ্গে চীন বেসরকারি স্বর্ণ মালিকানায় বর্তমানে বিশ্বের 1 নম্বর দেশ হিসেবে আবির্ভূত হয়েছে। দেশটিতে ব্যক্তি পর্যায়ে বা বেসরকারিভাবে মানুষের হাতে 31,000 টনেরও বেশি স্বর্ণ রয়েছে, যা বিশ্বের সব কেন্দ্রীয় ব্যাংকের সম্মিলিত সরকারি রিজার্ভের চেয়েও বেশি। এমনটাই দাবি করছে দ্য গোল্ড স্ট্যান্ডার্ড। চীন সরকার পদ্ধতিগতভাবে স্বর্ণ কেনার প্রতিবন্ধকতা কমিয়েছে। খুচরা বিক্রয় কেন্দ্র বাড়ানো, ক্রয় প্রক্রিয়া সহজ করা এবং ভোক্তাবান্ধব স্বর্ণ বিনিয়োগ পণ্য তৈরি করার মাধ্যমে এটা সম্ভব হয়েছে। এতে সাধারণ মানুষের অংশগ্রহণ আরও সহজ হয়েছে। পরিশেষে বলা যায় সরকার বদলায় মুদ্রাও। অর্থনীতির উত্থান পতন আছে, কিন্তু 1000 বছর ধরে মানুষ একটি জিনিসে আস্থা রেখেছে, তা হলো স্বর্ণ। ভারত, চীন, তুরস্ক তাদের ইতিহাস, সংস্কৃতি এবং অর্থনৈতিক বাস্তবতা শিখিয়েছে সোনা মানে নিরাপত্তা। প্রশ্ন হলো, আপনি কি স্বর্ণকে শুধু অলংকার বা গহনা হিসেবে ভাবেন, নাকি ভবিষ্যতের সুরক্ষা? কমেন্টে জানাতে পারেন। ভিডিওটিতে লাইক, শেয়ার দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।